প্রিয় দর্শক, খবরের প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ফুটপাতে দুধ গরম কাণ্ডে মর্মাহত, অসহায় পরিবারের দায়িত্ব নিতে চান মমতা। পেটে ব্যথা নিয়ে ডাক্তারের চেম্বারে, ভুল ইনজেকশনে মৃত্যু বালকের, মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ। স্কুলের 20 লক্ষ টাকা তছরূপ প্রধান শিক্ষকের, মাথায় গোবর ডিম ঢেলে শাস্তি অভিভাবকদের। তৃণমূলের টার্গেটে বিজেপি নেতা, বাড়িতে বোমাবাজি, রেখে গেল সাদা থান, হুমকি চিঠি। পালা বদলের বাংলায় সাইবার অপরাধে দাঁড়ি, শুরু অপারেশন প্রহার, গ্রেপ্তার শতাধিক জালিয়াতি। শহীদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত। ফের শহরে সফট টার্গেট পৌরা, গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি, বেল্ট জড়িয়ে খুনের চেষ্টা পুরাতন ভৃত্যের। মৃত শিবিরে আরাবুল, আইএসএফ ছেড়েই আসল, তৃণমূল ভিড়লেন ভাঙড়ের তাজা নেতা। প্রেমিকের সঙ্গে আতাজ বাংলার বধূর, সন্তানকে দেখানোর ছলে খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুন। রেলের চাদর গায়ে বিন্দাস ঘুরছেন যুবকরা, টিকিট কাটলে বেডশিট ফ্রি, ভিডিও দেখে খোঁচা নেট পাড়ায়। মনোবিজ্ঞানের মেধাবী ছাত্রী, ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ভারতীয় তরুণীর। ভারী বৃষ্টিতে গিনির আবর্জনার পাহাড়ে ভয়াবহ ধস, অন্তত 30 জনের মৃত্যু। সাংবাদিক সম্মেলনে প্রশ্ন চলবে না, মোদির অনুরোধ বেমালুম ভুললেন ট্রাম্প, ফাঁস গোপন কাহিনী। অধিকৃত কাশ্মীরকে নরক বানিয়েছে পাকিস্তান, রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়ে চিঠি ব্রিটেনের সাংসদদের। ধর্মতলার বিধান মার্কেট খালি করে 7 দিনে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাইকোর্টের, ব্যবস্থা পুনর্বাসনেরও। চায়ের দোকানে বসে শুভেন্দুর সরকারের সমালোচনা, অন্নপূর্ণার তালিকা থেকে নাম বাদ যাবে, হুঁশিয়ারি বিজেপি নেতার। বুদ্ধদেবের বিরুদ্ধে কেন পুলিশি অভিযোগ নয়, প্রশ্ন পড়ুয়াদের। রেজিস্ট্রারের গ্রেপ্তারের দাবি দক্ষিণপন্থী শিক্ষক সংগঠনের। ভিক্ষা করে জীবন কেটেছে, মৃত্যুর পরে বৃদ্ধার ঘরে মিলল 30টি বস্তায় মোড়া 8.5 লক্ষ টাকা। কুকি ও নাগাদের মধ্যে সংঘর্ষে ফের উত্তপ্ত মণিপুর, সেনাপতি জেলায় জ্বলল বাড়িঘর, গুলির লড়াইয়ে জখম আধা সেনা জওয়ান। বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জারি লাল সতর্কতা, বিমানবন্দরে নামতেই পারল না 15টি বিমান, জলমগ্ন রাস্তায় যানজট, যাত্রী ভোগান্তি। পুজো দখল নিয়ে মারপিটে মৃত্যু বিজেপি কর্মীর, বারুইপুরের ঘটনায় পরিবারের আঙ্গুল, সাসপেন্ড হওয়া পদ্ম নেতার দিকে। বছরে 3 সিলিন্ডার রান্নার গ্যাস বিনামূল্যে, ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের। নিখরচায় বাস যাত্রার পরিধি বাড়ানো হলো। অভিষেকের আত্মসহায়কের বিরুদ্ধে কত এফআইআর, বিজেপির রিপোর্ট চায় হাইকোর্ট, মামলা আপাতত মুলতুবি। অভিষেকের অ্যাকাউন্ট আবার চালু, গ্রাহকদের নোটিশ না দিয়ে ফ্রিজ করাই যাবে না, ব্যাংকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে 2 তৃণমূল হাইকোর্টে, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। দিন কয়েক ধরে চর্চায় ফুটপাতে দুধ গরম কাণ্ড। ফুটপাত আটকে এক মহিলা নাতির জন্য দুধ গরম করায় তাকে রীতিমতো ধমক দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এরপর থেকে কিভাবে একজন মন্ত্রী দুধের শিশুর মুখের গ্রাস কেড়ে নিতে পারেন, সে প্রশ্ন তোলেন অনেকে। এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করে তিনি বললেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এই অসহায় পরিবারটির দায়িত্ব নিতে চান। বিষয়টা ঠিক কি? দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাতে নাতির জন্য দুধ গরম করছিলেন বৃদ্ধা। যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাওয়ার আশঙ্কায় তাকে সেই কাজে বাধা দেন অগ্নিমিত্রা পাল। তড়িঘড়ি দুধ গরম বন্ধ করার নির্দেশ দেন। প্রশ্ন করেন তার বাড়ি কোথায়। এই ঘটনার পরই ওই মহিলা অসহায় কণ্ঠে বলেন, বাড়ি থাকলে কি আর কেউ ইচ্ছে করে রাস্তায় থাকে? মহিলার দাবি, 50 বছর ধরে পার্ক স্ট্রিটের ফুটপাতই তার ঠিকানা। ওই মহিলার পরিস্থিতি দেখে অনেকেই অগ্নিমিত্রা পালের মানবিকতা বোধ নিয়ে প্রশ্ন তোলেন। পাল্টা ভিডিও বার্তা পোস্ট করে সোমবার অগ্নিমিত্রা বলেন, কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, সরে যেতে বলা হয়েছে। অনাবশ্যক সমালোচনার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার হয়তো বুঝিয়ে বলা উচিত ছিল। সোমবার ফেসবুক লাইভে সেই ইস্যুতেই একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একটা ছোট্ট দুধের শিশুর খাবার তৈরি করছিল, দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে। যে মা রাস্তার উপর বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে সে অসহায়, দুধটা ফেলে দিতে খারাপ লাগলো না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। এরপরই মমতা বলেন, আমি এই পরিবারটার দায়িত্ব নিতে তৈরি। ওনারা রাজি থাকলে আমি কোনো কর্মীর বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করে দেব, বাচ্চার পড়াশোনার দায়িত্বও নেব। ক্ষমতায় থাকাকালীন আচরণে বারবার মমতা বুঝিয়েছেন তিনি সকলের ঘরের মেয়ে। এদিন ফের তা প্রমাণ করে দিলেন। প্রবল পেটে ব্যথার জন্য বালককে নিয়ে ডাক্তারের চেম্বারে গিয়েছিল পরিবারের লোকজন।
সেখানে ব্যথা কমানোর জন্য পরপর 2টি ইনজেকশন দেওয়া হয়। তার কিছু সময়ের মধ্যে নিথর হয়ে যায় ওই বালকের দেহ। অভিযোগ, ভুল ইনজেকশনে মৃত্যু বালকের। প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভও দেখানো হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট থানার বেলে নারায়ণপুর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব মালের 11 বছরের ছেলের পেটে প্রবল ব্যথা হচ্ছিল। চিকিৎসার জন্য রামপুরহাটে চিকিৎসক অরিন্দম চট্টোপাধ্যায়ের কাছে নিয়ে যায় পরিবারের লোকজন। পরীক্ষা করার পর চিকিৎসক বালককে 2টি ইনজেকশন দেওয়ার কথা জানিয়েছিলেন। চিকিৎসকের চেম্বারে থাকা এক যুবক 2টি ইনজেকশন দেন বলে পরিবারের দাবি। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বালকটি আরো অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি দেখে পরিবারের লোকজন দ্রুত তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, সঠিক চিকিৎসা না হওয়া এবং ভুল ইনজেকশনের কারণেই ছেলের মৃত্যু হয়েছে। এরপর শিশুটির মৃতদেহ নিয়ে চিকিৎসকের চেম্বারের সামনে পৌঁছান পরিবারের লোকজন। সেখানে মৃতদেহ রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। পরিবারের আরো অভিযোগ, চেম্বারের সামনে শিশুর মৃতদেহ রাখা থাকলেও অভিযুক্ত চিকিৎসক রোগী দেখা বন্ধ করেননি। এই ঘটনায় ক্ষোভ আরো বাড়ে বলে দাবি বিক্ষোভকারীদের। ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় এদিন বিকেল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। স্কুলের প্রধান শিক্ষকের মাথায় ফাটানো হলো ডিম, ছোড়া হলো গোবর। মিড ডে মিল সহ বিভিন্ন খাতে প্রায় 20 লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এমনই ঘটনার সাক্ষী থাকলো ওন্দা ব্লকের বাকি সেন্দ্রা হাই স্কুল। এই অভিযোগকে সামনে রেখে প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ। স্কুল চত্বরে ওঠে চোর চোর স্লোগান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগকারীদের দাবি, মিড ডে মিল, স্কুলের উন্নয়ন তহবিল সহ বিভিন্ন খাতে বরাদ্দ অর্থের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। তাদের অভিযোগ, প্রায় 20 লক্ষ টাকার আর্থিক অনিয়ম হয়েছে। সেই অভিযোগকে কেন্দ্র করেই সোমবার স্কুলে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মধ্যেই প্রধান শিক্ষকের মাথায় গোবর ও ডিম ঢেলে দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ। বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য অলোক ঘোষ বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নথি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এলাকার বিজেপি বিধায়ক অমর শাখা বলেন, সরকারি অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ অত্যন্ত গুরুতর। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল। তার দাবি, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিদ্যালয়ের সমস্ত আর্থিক লেনদেন সরকারি নিয়ম মেনেই হয়েছে। তদন্তে সব নথি তুলে ধরব। বাঁকুড়ার জেলা স্কুল পরিদর্শক অর্থাৎ মাধ্যমিক পীযূষ কান্তি বেরা বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তদন্ত করে শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আর্থিক অনিয়মের অভিযোগের সত্যতা কতটা, সেই প্রশ্নের পাশাপাশি প্রধান শিক্ষককে প্রকাশ্যে অপমান ও হেনস্থার ঘটনায়ও চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক তদন্তের পরেই অভিযোগের আসল তথ্য সামনে আসবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। বীরভূমের নানুরের বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগুন লাগিয়ে দেওয়া হয় সংলগ্ন পার্টি অফিসেও। বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান, হুমকির চিঠি, মালা ও ধূপকাঠিও রেখে যাওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নানুরের তিলুটি গ্রামের ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন একজন। রবিবার রাত 2টো নাগাদ তিলুটি গ্রামের নানুর 1 নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি রসময় দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। পাশাপাশি বিজেপির পার্টি অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। রসময় দাসের বাড়ির সামনে সাদা থান, মালা ও একটি হুমকি চিঠি রেখে যাওয়া হয় বলেও অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। বিজেপি নেতা রসময় দাসের অভিযোগ, গ্রামে পানীয় জলের সমস্যা আছে। সেই কারণে গ্রামের বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে সাবমার্সিবলের বিদ্যুতের বিল মেটানো হতো। ওই টাকা তৃণমূলের কয়েকজন নেতৃত্বের হাতে ছিল। তাদের বলা হয়েছিল তারা যেন বিদ্যুতের বিল মিটিয়ে দেন। এই নিয়ে বিজেপি সমর্থক কয়েকটি পরিবারের সঙ্গে তৃণমূল নেতাদের অশান্তি হয়। এরপরেই গভীর রাতে রসময় দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পড়ে থাকা একটি বোমা বিস্ফোরণে একজন জেলে জখম হয়েছেন। জানা গেছে, ভোররাতে গাড়ি নিয়ে
পুকুরে মাছ ধরতে যাচ্ছিলেন তিনি। সেই সময় গাড়ি ঘোরাতে গিয়ে একটি বোমা গাড়ির চাকায় লেগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গাড়ির টায়ার ফেটে যায় এবং ওই ব্যক্তি জখম হন। খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে তার অপব্যবহারও। ভার্চুয়াল জগতে এখন মাথা ব্যথার কারণ ক্রমবর্ধমান সাইবার অপরাধ, আর সেই ফাঁদে পড়ে সর্বশান্ত হতে হয় সাধারণ মানুষকে। বর্তমানে ডিজিটাল অ্যারেস্ট সাইবার অপরাধে নয়া সংযোজন, যার রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে তদন্তকারীদের কপালে। এবার সাইবার অপরাধীদের ধরতে অপারেশন প্রহার চালালো রাজ্য পুলিশ। বিশেষ এই অভিযানে গত 7 দিনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে 107 জন সাইবার জালিয়াত। শুধু তাই নয়, এই কদিনেই প্রায় 93 কোটি টাকার সাইবার জালিয়াতির তদন্ত গোয়েন্দারা করেছেন বলেও খবর। পুলিশের সূত্র জানিয়েছে, রাজ্যে মোট 69টি মামলা দায়ের হয়েছে। তারই ভিত্তিতে কলকাতা সহ সারা রাজ্য জুড়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার হয়েছে 107 জন সাইবার অপরাধী। মোট 92.644 কোটি টাকার সাইবার জালিয়াতির ভিত্তিতে তদন্ত হয়। ধীরে ধীরে সাইবার হটস্পটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলা। ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা থেকে শুরু করে একের পর এক সাইবার অপরাধের খবর সামনে আসে। এরপরই অপারেশন প্রহারের আয়োজন করে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং। কলকাতা সহ সারা রাজ্য জুড়ে 7 দিন ধরে চলে এই অভিযান। বিশেষ এই অভিযানের শুরুতেই সাইবার অপরাধীদের ব্যাপারে খোঁজখবর নেন রাজ্যের গোয়েন্দারা। এরপর সাইবার অপরাধের হটস্পটগুলিকে শনাক্ত করা হয়। পুলিশের সূত্র জানিয়েছে, রাজ্যে মোট 69টি মামলা দায়ের হয়েছে। তারই ভিত্তিতে কলকাতা সহ সারা রাজ্য জুড়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার হয়েছে 107 জন সাইবার অপরাধী। মোট 92.644 কোটি টাকার সাইবার জালিয়াতির ভিত্তিতে তদন্ত হয়। তদন্তে ধরা পড়ে 3টি ভুয়ো কল সেন্টার, মূলত মিউল বা বেআইনিভাবে ভাড়া নেওয়া ব্যাংক অ্যাকাউন্ট, সন্দেহজনক ব্যাংকের শাখা, এটিএম ও নগদ টাকা তোলার পয়েন্টগুলির ওপর নজর, ভুয়া সিম যে জায়গাগুলি থেকে বিক্রি তথা সরবরাহ করা হচ্ছে ও যে জায়গা থেকে সাইবার অপরাধে নেটওয়ার্ক চালানো হচ্ছে সেই জায়গাগুলির ওপর নজরদারি চালানো হয়। এই পদ্ধতিতে রাজ্যের সংগঠিত সাইবার অপরাধের ওপর আঘাত হানা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তৃণমূল জমানায় চাকরি পাওয়ার 1 বছর পূরণের আগেই চাকরি হারালেন 21শে জুলাই শহীদ পরিবারের সন্তান। চাকরির 1 বছর না হওয়ায় তা কনফার্ম হয়নি, স্বাভাবিকভাবেই তার চাকরি গিয়েছে। সেই আক্ষেপ নিয়েই বনগাঁর চাঁদপাড়ায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র উলুবেড়িয়ার অফিসে তার দ্বারস্থ হয়েছিলেন শহীদ রঞ্জিত দাসের ছেলে রজত দাস। সঙ্গে ছিলেন তার মাও। সবটা শুনে ঋতব্রতর আশ্বাস, এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিনি নিজে আবেদন রাখবেন। ঋতব্রতর বক্তব্য, যে শহীদ পরিবারগুলোর রক্তের ওপর দাঁড়িয়ে ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, সেই পরিবারগুলোর সঙ্গে তিনি প্রবঞ্চনা করছেন। তৃণমূল সরকারের আমলে তদন্ত কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হয়েছিল শহীদ পরিবারের সদস্যদের এককালীন 25 লক্ষ টাকা আর একজনের চাকরি দেবে সরকার। সেই অনুযায়ী গত বছর আগস্টে শহীদ রঞ্জিত দাসের ছেলে রজতের একটি অস্থায়ী পদে অ্যাটেন্ডেন্টের চাকরি হয়েছিল তথ্য ও সংস্কৃতি দপ্তরে। তৃণমূল সরকার চলে যাওয়ায় এবং চাকরির 1 বছর না হওয়ায় সেই চাকরি হারাতে হয় রজতকে। ঋতব্রতর বক্তব্য, যে শহীদ পরিবারগুলোর রক্তের ওপর দাঁড়িয়ে ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, সেই পরিবারগুলোর সঙ্গে তিনি প্রবঞ্চনা করেছেন। 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তো এই পরিবারগুলোকে তাদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত ছিল। কমিশনের সুপারিশ অনুযায়ী পরিবার পিছু 25 লক্ষ টাকা তো দিলেনই না, উল্টে প্রতারণা করলেন। আমি আশ্বাস দেওয়ার কেউ না, রামসাহেবের চাকরি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, কিন্তু শহীদ রঞ্জিত দাসের ছেলে জুতোর শুকতলা খুইয়ে 15 বছর পর একটা চাকরি পেল। আগস্টে সেটাও চলে গেল। তবে এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নতুন করে এই বিষয়ে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য, শহীদদের নিয়ে প্রবঞ্চনা করব না, বলে রাখা প্রয়োজন। গত কয়েকদিন আগেই 21শে জুলাই নিয়ে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাস্টিস চ্যাটার্জির রিপোর্ট বিধানসভায় পড়ে শোনান তিনি। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফের শহরে সফট টার্গেট, একাকী পৌরা। তার গলায় ছুরি দেখিয়ে গয়না ও প্রায় 70,000 টাকা ডাকাতি করে পালালো বাড়ির পুরাতন ভৃত্য। এমনকি পৌরা প্রতিবাদ করে উঠলে তার গলায় বেল্ট জড়িয়ে ও মুখে বালিশ চাপা দিয়ে তাকে খুনের চেষ্টা করা হয়। যদিও ওই পৌরা কোনো মতে প্রাণে বেঁচে যান, তবে গুরুতর আহত অবস্থায় শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার জোড়াবাগানে।
ঘটনায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে কলকাতা পুলিশ হঠাৎ করেই রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে ওই পৌরার গলায় ধরেন সঞ্জয়। বাঁচার জন্য চিৎকার করতে থাকেন ওই মহিলা। সেই চিৎকার যাতে বাইরে না যায় সেজন্য টিভি চালিয়ে আওয়াজ বাড়িয়ে দেন সঞ্জয়। পুলিশ জানিয়েছে, মহর্ষি দেবেন্দ্র রোডের একটি বহুতলের 5 তলায় থাকতেন ওই পৌরা। গত কয়েক বছর ধরে তার বাড়িতে পরিচারকের কাজ করে সঞ্জয় ঘোষ নামের এক ব্যক্তি। ওই বাড়িরই একতলায় থাকতেন তিনি। বহুদিন কাজ করার সুবাদে বাড়ির মালিকের বিশ্বাস অর্জন করে ফেলেন সঞ্জয়। জানা গিয়েছে, শনিবার দুপুরে প্রচন্ড মদ্যপান করে বাড়ির 5 তলায় মহিলার ফ্ল্যাটে ঢুকে পড়েন। ভরসার সুযোগ নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং দরজা আটকে দেন। প্রথমে মহিলা কিছু বুঝতে পারেননি। প্রত্যেক দিনের মতো তিনি কেমন আছেন সেই ব্যাপারে খোঁজ খবর নেন, কিন্তু কথাবার্তার মধ্যেই আসল উদ্দেশ্যে সামনে আসে। হঠাৎ করে রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে ওই পৌরার গলায় ধরেন সঞ্জয়। বাঁচার জন্য চিৎকার করতে থাকেন ওই মহিলা। সেই চিৎকার যাতে বাইরে না যায় সেজন্য টিভি চালিয়ে আওয়াজ বাড়িয়ে দেন সঞ্জয়। এমনকি ওই মহিলাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রাণের ভয়ে ওই পৌরা ভয়ে চুপ করে থাকেন, আর সেই সুযোগে অভিযুক্ত ওই পরিচারক তার গলা থেকে সোনার হার ও কান থেকে সোনার দুল ডাকাতি করে বলে অভিযোগ। এমনকি পৌরার কোমর থেকে চাবির গোছা কেড়ে নিয়ে আলমারি থেকে 70,000 টাকা ডাকাতি করেন অভিযুক্ত সঞ্জয়। এরপর বাইরে পালানোর চেষ্টা করলে আক্রান্ত ওই মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তখনই পরিচারক তার গলায় বেল্টের ফাঁস দেয়। দম বন্ধ হয়ে আসে তার। তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন। তখন সঞ্জয় পৌরার মুখে বালিশ চেপে ধরে। তিনি ছটফট করতে থাকেন, প্রায় অচেতন হয়ে পড়েন। সেই ফাঁকেই সঞ্জয় লুঠের টাকা ও গয়না নিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় বলে দাবি। দীর্ঘদিন ওই বাড়িতে থাকার সুবাদে কারোর কোনো সন্দেহ হয়নি। জানা যায়, এদিকে বাড়িতে প্রায় অচৈতন্য অবস্থায় কয়েক ঘন্টা পড়েই ছিলেন একাকী পৌরা। পরে অন্যান্যদের নজরে আসলে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অন্যান্য সদস্যরা পরে জোড়াবাগান থানায় লিখিত অভিযোগ জানান। আক্রান্ত ওই মহিলা নার্সিংহোমের বেডে শুয়েই পুলিশকে পুরো ঘটনাটি জানান। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ওই ব্যক্তি কিভাবে কোন রাস্তা দিয়ে পালিয়েছে তা নিশ্চিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আইএসএফ ছাড়তেই গত কয়েকদিনে একাধিকবার হামলার শিকার হয়েছেন আরাবুল ইসলাম। এমনকি আজ সোমবারও ভাঙড়ে তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। এরপরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূলে আরাবুল ইসলাম। এদিন হঠাৎ করেই বিধানসভায় পৌঁছান তিনি। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করেন ভাঙড়ের এই তাজা নেতা। এরপরেই জল্পনা ছড়িয়েছে, তাহলে কি এবার আসল তৃণমূলে সরাসরি যোগ দেবেন আরাবুল? হামলা থেকে বাঁচতেই ঋত স্মরণে তিনি। গত কয়েকদিন আগেই সমাজ মাধ্যমে তোপ দেগে আইএসএফ ছাড়ার ঘোষণা করেন আরাবুল। সমাজ মাধ্যমে তিনি লেখেন, আইএসএফ এর স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। এক সময়ে ভাঙড় দাপিয়ে বেড়ানো তাজা নেতা কলেজ শিক্ষিকার মাথার জগ ছুঁড়ে মারার মতো গুরুতর কাজের জন্য দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। যদিও পরে সাসপেনশন প্রত্যাহার করে নেয় তৃণমূল। স্বমহিমায় দলে ফিরে ফের ভাঙনের বুকে শুরু হয় তার দাপট। শুধু তাই নয়, ভাঙড় ও সংলগ্ন এলাকায় কার্যত আরাবুলেরই শাসন চলত। বারবার অভিযোগ ওঠে, যদিও পরবর্তী সময় রাজনীতিতে তার কাঁটা হয়ে দাঁড়ান শওকত মোল্লা। একাধিক ইস্যুতে তার সঙ্গে দ্বন্দ্বে জড়ান আরাবুল। এখানে রাজনৈতিক পরিস্থিতিতে 26-এর বিধানসভা ভোটের আগে বড় বদলের সাক্ষী থাকেন ভাঙড়ের মানুষ। তৃণমূল ছেড়ে যোগ দেন নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ এ। প্রার্থীও হয়েছিলেন, কিন্তু জয় আসেনি। এহেন পরিস্থিতিতে ক্রমশ আইএসএফ এর কোণঠাসা হয়ে পড়েন আরাবুল। মাত্র 5 মাসেই মোহভঙ্গ হয় তার। এহেন পরিস্থিতিতে গত কয়েকদিন আগেই সমাজ মাধ্যমে তোপ দেগে আইএসএফ ছাড়ার ঘোষণা করেন আরাবুল। সমাজ মাধ্যমে তিনি লেখেন, আইএসএফ এর স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। আইএসএফ এর লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে মানুষের ওপরে অত্যাচার অনাচার নেমে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দল থেকে আমি পদত্যাগ করলাম। তার রেশ কাটতে না কাটতেই গত শনিবার তার গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। ছোড়া হয় ইট, এমনকি বোমা নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে এলাকা ছাড়েন আরাবুল। এরপরেও তাকে লক্ষ্য করে হামলা হয় বলে অভিযোগ। একের পর এক ঘটনায় আইএসএফ যুক্ত বলে দাবি করেন একসময়ের ভাঙড়ের ত্রাস। এরপরেই এদিন বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সন্তানকে দেখানোর নাম করে স্বামীকে ডেকে এনে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে বিষ খাইয়ে খুন করেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মনিকা দাস এবং তার প্রেমিক তারক বিশ্বাস
অভিযুক্ত দুজনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এদিকে ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে শান্তিপুর থানায় বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। তাদের দাবি অভিযুক্তদের কড়া শাস্তি দিতে হবে। পরিবারের দাবি সেই খাবার বা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। এরপর রাত থেকেই অসুস্থ হয়ে পড়েন তপন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম তপন দাস। তিনি শান্তিপুরের 1 নম্বর ওয়ার্ডের হরে কৃষ্ণ পল্লীর বাসিন্দা। পেশায় একজন দিনমজুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 23 বছর আগে হরিপুরের বাসিন্দা মনিকা দাসের সঙ্গে বিয়ে হয় তপনের। তাদের 13 বছরের একটি সন্তান রয়েছে। অভিযোগ সম্প্রতি বাগাছটার বাসিন্দা তারক বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মনিকা। এরপর স্বামীর ঘর ছেড়ে সন্তান ও তারককে নিয়ে বাগাছটায় থাকতে শুরু করেন তিনি। প্রায় 8 মাস ধরে সন্তানের সঙ্গে দেখা হয়নি তপনের। পরিবারের অভিযোগ সম্প্রতি মনিকা তপনকে জানান তিনি ফের স্বামীর কাছে ফিরে আসতে চান। জরুরি কাগজপত্রের কাজ এবং ছেলেকে দেখানোর কথা বলে তপনকে হরিপুরে শ্বশুর বাড়িতে ডেকে পাঠানো হয় বলে দাবি স্থানীয়দের। অভিযোগ সেখানে মিষ্টি ও কোল্ড ড্রিঙ্কস খেতে দেওয়া হয় তপনকে। পরিবারের দাবি সেই খাবার বা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। এরপর রাত থেকেই অসুস্থ হয়ে পড়েন তপন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 2 দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। এরপর তপনের পরিবারের পক্ষ থেকে স্ত্রী মনিকা দাস এবং তার কথিত প্রেমিক তারক বিশ্বাসের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত খুনের অভিযোগ দায়ের করা হয়। এরপরই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। তবে ঘটনার পর থেকেই এলাকা ছাড়া